পুরোপুরি এসএসসি দায়ী, এই রাজ্য সরকার দায়ী, রাজ্য সরকারের নেতামন্ত্রীরা দায়ী। তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে। তার জন্যই আজকে যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা রাস্তায় বসেছে। এই লুটের বাজারে, দুর্নীতির বাজারে আদৌ পরীক্ষাটা সম্পন্ন হলেও পুরো নিয়োগটা আদৌ কার্যকরী কতটা হবে এবং সেক্ষেত্রে কতটা আদৌ সরকার সদিচ্ছার সাথে করবে এ নিয়ে কিন্তু সংশয় রয়েছে যারা কিনা ডিপ্রাইভ হয়েছে এই সরকারের রাজত্বকালে। এবং এখন শুনানি ছিল এবং সেখানে বিচারপতি বলেছেন রাজ্য সরকারের অভিপ্রায় ঠিক নয়, আর কবে লজ্জা হবে এই সরকার। অযোগ্য কাউকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, আরও একবার জানালো সুপ্রিম কোর্ট। ফের এসএসসিকে তিরস্কার করলো আদালত। কবে টনক নড়বে সরকার? আমি কি করে ক্ষমতায় থাকবো? আমি অনুদান নির্ভর জীবনযাপন করাবো, তাহলে তো আমি পুরো বিকলাঙ্গের মতন হয়ে যাবো, মানে আমি অ্যাক্টিভ থাকবো না। আর যা একটা বোধ, সেই বোধ যার না থাকে তাকে বলা হয় নির্লজ্জ। তা সেই নির্লজ্জতার চূড়ান্ত পরিচয় হলো এটাই যে যোগ্য যারা, অর্থাৎ যারা কোনো রকম ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত নয়, তারাও বলি হলো আজকে এই অযোগ্যদের জন্য, টেন্টেডদের জন্য তার দিকে আঙুল তুলবো এই জায়গা থেকে। কারণ এই জায়গাটা জিয়ে রাখতে চাইছে সরকার। এই জায়গাটা আমি আইনজীবী, বিচারপতি, আমি অতদূর আমার জল গড়াবে কেন বলুন তো? সরকার আর আমাদের হবে এর মধ্যে, মাঝখানে আইনজীবী, বিচারপতি এনারা আসবেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে 294টা সিটে একটাই প্রার্থী, সেটা হলেন তিনি নিজে। সেক্ষেত্রে বাকি জায়গাগুলো যে একেবারে যে মানে সেই কাগুজে বাঘ বলে না, সেই রকম সেটা যে একেবারেই খাতা কলমে, এই শিক্ষামন্ত্রী বলুন যাই বলুন, শিক্ষামন্ত্রী একটা ছুটি ঘোষণা করতে গেলেও উনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাহলে পারে তো উনি কিন্তু সব। তাহলে এই যে মানে এখানেই এক কেন্দ্রীকরণ, গণতন্ত্রে তো তা নয়। এটাই তো হলো আপনার কলমে কোথাও গিয়ে ফ্যাসিজমকে বাড়িয়ে তোলে। আপনারা যেটা করছেন সেটা ছোট কাজ শুধু তা নয়, নিম্ন কাজ শুধু তা, নোংরা কাজ। সেটা হলো দুর্নীতিকে আপনারা লালন করছেন, দুর্নীতিকে আপনারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছেন। এই ঘৃণ্য ষড়যন্ত্রে আমরা পশ্চিমবঙ্গবাসী পড়ে গেছি দুর্ভাগ্যজনকভাবে। সেখান থেকে আমরা প্রত্যেকেই পরিত্রাণ চাইছি। স্বচ্ছতার সাথে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট দেবে, যোগ্যতার নিরিখে আমরা যারা কোয়ালিফাই করব তারা কাজ করব, যারা কোয়ালিফাই করব না পরবর্তী আবার নোটিফিকেশনের ভিত্তিতে পরীক্ষা দেবো। এ তো সহজ হিসাব। তাহলে এর ওর গায়ে ঠেলাঠেলি করে দোষারোপ করে সমস্যার সমাধান না। মেন হলো সরকার, পুরো দায় সরকারের, আমাদের জীবনগুলোকে কঙ্কালসার করে দেওয়ার দায়ও সরকারের। এবং এই যে একটা লুম্পেন রাজ যে নির্মাণ হয়েছে নৈরাজ্যতার সাথে, তারও দায় কিন্তু সরকার। এসএসসি শুনানি ছিল এবং সেখানে বিচারপতি বলেছেন রাজ্য সরকারের অভিপ্রায় ঠিক নয়, আর কবে লজ্জা হবে এই সরকারের? রাজ্য সরকারের অভিপ্রায় আমরা বহু আগেই জেনে গেছি। আরও বেশি সেটা প্রকট হয়েছিল যখন উনি নেতাজি ইন্ডোরে চাকরিচ্যুত হওয়ার পর বললেন একগাদা প্ল্যান ABCD করে। কারণ তখনও কিন্তু উনি এই প্রতিশ্রুতি নামক মিথ্যাচার করে যাচ্ছেন। আমি আবারও রিপিট করছি, প্রতিশ্রুতিতে উনি যা যা বলছেন সব সময় তার উল্টো দিকে গিয়েছে এবং সেই ধারাবাহিকতা অব্যাহত। সেই জন্য রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়েছে। আর আপনি যেটা বলছেন যে সরকার কবে এর দ্বারা লজ্জিত হবে, এখন নির্লজ্জ ব্যক্তিকে আপনি যদি লজ্জা শেখান, লজ্জা একটা বোধ, যেমন রুচি বোধ, সম্ভ্রম বোধ, তেমন লজ্জাও একটা বোধ। তা যে এই বোধহীন হবে, অর্থাৎ লজ্জা নামক বোধ যে ত্যাগ করবে, তাকে আমরা নির্লজ্জই বলে থাকি। ঠিক তারই নিদর্শন হলো আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, যার প্রধান হলেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার মিথ্যাচার করেছেন, সেটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে গিয়ে সেটাই আবারও প্রমাণিত হচ্ছে সেইভাবে। এবং রিভিউ পিটিশনের নামে যে একটা লালিপপ উনি ধরিয়ে দিয়েছিলেন, সেটা যারা একদম আনটেন্টেড, অর্থাৎ যারা কোনো রকম ম্যানিপুলেশনের মধ্যে যুক্ত নয়, তারা যেমন ক্ষতিগ্রস্ত, যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা ক্ষতিগ্রস্ত। পাশাপাশি কি দেখলাম যে টেন্টেড, অর্থাৎ যারা দাগি,
তাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এতদূর জল গড়িয়েছে। এবং যেখানে অভিপ্রায় নয় এই কথাটা কিন্তু এসেছে, যেখানে বারবার মানে বলেছে এটা ট্রুলি শকিং কোড আনকোড। এই ট্রুলি শকিংটা কোন জায়গায়, যে না বারবার দেখা যাচ্ছে যে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো ক্রয় করেছিল, এই যে 17টা বেনিয়ম যেটা ডিক্টেড হয়েছিল একদম সুপ্রিম কোর্ট অবধি গেছে স্পেশাল বেঞ্চ হয়ে, সেইগুলোকেই আবার ঘুর পথে সেইগুলোকে এই পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এখানেই কিন্তু মূল বিষয়। সেই জন্য আপনি যেটা বলছেন না যে কবে সরকারের আদৌ লজ্জা হবে কি হবে না বা ইত্যাদি, আমরা একথা কিন্তু আশঙ্কায় রয়েছি। কারণ পরীক্ষা যদি হয় সেই পরীক্ষা কতটা স্বচ্ছতার সাথে হবে এবং শেষ পর্যন্ত যেটা নিয়োগ যারা মানে মেধার ভিত্তিতে পাওয়ার যোগ্য তারা আদেও কতটা সেই দোরগোড়ায় পৌঁছতে পারবে সে নিয়ে যথেষ্ট সন্দিহান আমরা। দিদি, এসএসসির ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত 10 দিন বরাদ্দ, পরীক্ষা আদেও হবে তো? এটা সরকার না মাছের বাজার? শুনুন, এই 10 দিন বরাদ্দ হলো কারণ সেখানে এ পূর্বে যে রুলসে ছিল, যেখানে আমাদের 2016 সেখানে 45% নম্বর পেলে আপনি এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারতেন, সেইটা এবার চেঞ্জেস হয়েছে। তার প্রেক্ষিতে এটা যেটার জন্য 10 দিনের বরাদ্দ, কিন্তু যেটা শেষে বললেন ওটা মাছের বাজার না, ওটা হলো লুটের বাজার। এই যে এই লুটের বাজারে, দুর্নীতির বাজারে আদেও পরীক্ষাটা সম্পন্ন হলেও পুরো নিয়োগটা আদেও কার্যকরী কতটা হবে এবং সেক্ষেত্রে কতটা আদেও সরকার সদিচ্ছার সাথে করবে এ নিয়ে কিন্তু সংশয় রয়েছে যারা কিনা ডিপ্রাইভ হয়েছে এই সরকারের রাজত্বকালে এবং এখনও, এবং তারা যে যোগ্যতার নিরিখে কাজগুলো আদেও অ্যাচিভ করতে পারবে কিনা এবং যারা ফ্রেশার্স আছে তারাও আদেও সেই জায়গাটা কম্পিট করে নিজের মেধার ভিত্তিতে কাজগুলো অ্যাচিভ করতে পারবে কিনা তা নিয়ে যেমন সংশয় ছিল আছে। কারণ একটা জিনিস আমাদের সকলকে এটা বুঝতেই হবে যে আমরা কাকে দিয়ে আবার এই জাজমেন্টটা বা করাবো, সেটা হলো সেই স্কুল সার্ভিস কমিশন যে কিনা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিবাজদের দ্বারাই আবার আমাদের সিলেকশন, আমাদের রিক্রুটমেন্টটা যে কতটা স্বচ্ছতার সাথে হবে সে নিয়ে সংশয় তো রয়েছেই, এবং সরকারের যে সদিচ্ছা আদেও নেই তার প্রমাণ হলো যে বারবার তারা টেন্টেড ক্যান্ডিডেটদেরকে এর ভেতরে যাতে ঘুরপথে আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায় সেই প্রচেষ্টা জারি রেখেছে। দিদি, আপনি টেন্টেড ক্যান্ডিডেটের কথা বললেন, অযোগ্য কাউকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না আরও একবার জানালো সুপ্রিম কোর্ট, ফের এসএসসিকে তিরস্কার করলো আদালত। কবে টনক নড়বে সরকারের? সরকার তো যারা যোগ্য, যারা সত্যিকারের পড়ানোর উপযুক্ত তাদের নিয়ে চিন্তিত না, টনক নড়ার কথা বলছেন। কারণ সরকার একমাত্র, আর একটা কথা বলেনি, সরকার বলছেন তো এখন এটা শাসক দল আর সরকার সমার্থক কোথাও, সেই কারণেই না এই দুর্নীতি বলুন যা কিছু যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তাতে আপনি দেখবেন শাসক দলের নেতা মন্ত্রী ছোটোখাটো যারা একদম গ্রাসরুটেড যারা গুন্ডা এক কথায় তারা কিন্তু যুক্ত। তা সরকারের টনকটা নড়ে কোন জায়গায় বলুন তো, যখন তারা দেখছে যে আমার ভোট চলে যাবে না, তো তারা ভোটের রাজনীতি করে, অর্থাৎ অ্যাট এনি কস্ট আমাকে ক্ষমতায় থাকতে হবে, তাতে দুর্নীতি করে দুর্বৃত্তদের ছেড়ে দিয়ে আপনি যারা অপরাধ করছে তাদের কিন্তু শাস্তি পাবেন না। এই যে মানিক ভট্টাচার্য বেরিয়ে এসেছে, পার্থ চ্যাটার্জি জামিন, আপনি যারা দুর্নীতির সাথে যুক্ত আপনি তাদের জন্য যদি বিচার, আর যারা এই ক্রিমিনাল অফেন্সগুলো করেছে আমাদের জীবনগুলোকে মেরে ফেলছে সেই অর্থে তাদের জন্য কিন্তু আপনি দেখবেন না। কারণ তারা তো জানে আমি যেন তেন প্রকারেণ ভোট,
আমি কি করে ক্ষমতায় থাকবো? আমি অনুদান নির্ভর জীবনযাপন করাবো, তাহলে তো আমি পুরো বিকলাঙ্গের মতন হয়ে যাবো, মানে আমি অ্যাক্টিভ থাকবো না, আমি আপনার উপরে সম্পূর্ণভাবে নির্ভর থাকবো। আপনি আমাকে ভাতা অনুদান দেবেন আর কাঙালি ভোজনের মতন বলে বেড়াবে এ দিয়েছি, বি দিয়েছি, সি দিয়েছি, ডি দিয়েছে, কিন্তু যদি বলি যে যোগ্যতা নিরিখে কাজ দিয়েছেন, তখন দেবে কাঁচকলা, তখন কিন্তু না। এই যে ব্যবস্থাটা, এটা জিইয়ে রাখবে আর বলবে যে ওই যে কিছু আইনজীবী তারা কেস করে এটা করছে, কিছু বিচার প্রক্রিয়া আঙুল তুলবে, কিন্তু মূল যে গোড়া, যে শিকড়, যে সরকার তথা এসএসসি এমন নোটিফিকেশান দেবে যে নির্ভুল হবে, এমন নোটিফাইডের পরে এমনভাবে মানে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে যে সেখান দিয়ে কোনো রকম ম্যাল প্র্যাকটিসের জায়গা থাকবে না। তার প্রেক্ষিতে সঠিক স্বচ্ছতার সাথে বাছাই করে আপনার নিয়োগ হবে, সে ব্যাপারে আপনি সদর্থক ভূমিকা পাবেন না, আমরা আশাবাদীও নই। তাই এই যদি মানে পরীক্ষা হয় এবং পরীক্ষার নিরিখে যতক্ষণ না পর্যন্ত যারা মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা গিয়ে চাকরিটা করছে এবং কন্টিনিউ হবে, ততদিন পর্যন্ত এই বর্তমান সরকারকে আমার ধারণা কেউ বিশ্বাস করে এখন বসে আছে। দিদি, এসএসসি রিভিউ পিটিশন খারিজ নিয়ে চাকরিহারাদের একাংশের মনে সংশয়, আদেও রিভিউ পিটিশন পড়ে দেখা হয়েছে তো? বিচার ব্যবস্থার প্রতিও অনাস্থা, এই সব কিছুর মূলে রাজ্য সরকার, এদের আদেও মান সম্মান আছে তো? হ্যাঁ, প্রথমে সেটাই আমি বলেছি, আপনার যেটা বললেন লজ্জা একটা বোধ, সেই বোধ যার না থাকে তাকে বলা হয় নির্লজ্জ। তা সেই নির্লজ্জতার চূড়ান্ত পরিচয় হলো এটাই যে যোগ্য যারা, অর্থাৎ যারা কোনো রকম ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত নয়, তারাও বলি হলো আজকে এই অযোগ্যদের জন্য, টেন্টেডদের জন্য। তারপরেও যখন সরকার তাদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, তখন বোঝা যাচ্ছে যে তাদের আদেও কোথায় এই বিষয়টা রয়েছে। আর রিভিউ পিটিশনের ক্ষেত্রে অনেকগুলো কারণ নিয়ে সেখানে পৌঁছানো গেছিল, যেখানে একাংশের মতে বিচার প্রক্রিয়াকে আঙুল তুললেও একথা তো আজকে প্রমাণিত সত্য যে সরকার এখনো পর্যন্ত বাছাই লিস্ট দিল না। তাহলে পরে আমি বিচার প্রক্রিয়ার দিকে আমার আঙুলটা তখনই আমি বলবো যখন বিচার যেটা হয়েছে সেই অনুসারে আমাদের স্কুল সার্ভিস কমিশন তথা পশ্চিমবঙ্গ সরকার কাজ করছে। তারা যে বারবার বলেছে যে যারা টেন্টেড, যারা দাগি, তাদের লিস্ট দেওয়া হোক, সেই ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে। টার্মিনেশন কাকে টার্মিনেশন লেটার দিয়েছে? কাউকে না, সে লিস্টও না। আচ্ছা, তারপরে তাদেরকে 12% সুদে তাদের সেই টাকা ফেরত দিতে হবে এবং তারা এক্সামে বসতে পারবে না। এই কাজটা আজকের দিন পর্যন্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশন সরকার দেখাতে পারেনি। তাহলে আমি রিভিউ পিটিশনে আমার যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তুলে ধরার জন্য যখন এই প্রশ্নটা এসে যাচ্ছে যে তাদের যেটা করণীয় তারা করেছে কিনা, সেখানে কিন্তু কোনো যথার্থ উত্তর নেই। সেই কারণে আমার মনে হয় না আমি সরাসরি বিচার প্রক্রিয়ার দিকে আঙুল তুলব এই জায়গা থেকে, কারণ এই জায়গাটা জিইয়ে রাখতে চাইছে সরকার। এই জায়গাটা আমি আইনজীবী, বিচারপতি, আমি অতদূর আমার জল গড়াবে কেন বলুন তো? সরকার আর আমাদের হবে এর মধ্যে, মাঝখানে আইনজীবী, বিচারপতি এনারা আসবেন কেন? সরকার স্বচ্ছতার সাথে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট দেবে, যোগ্যতার নিরিখে আমরা যারা কোয়ালিফাই করব তারা কাজ করব, যারা কোয়ালিফাই করব না পরবর্তী আবার নোটিফিকেশনের ভিত্তিতে পরীক্ষা দেবো। এ তো সহজ হিসাব। তাহলে এর ওর গায়ে ঠেলাঠেলি করে দোষারোপ করে সমস্যার সমাধান না। মেন হলো সরকার, পুরো দায় সরকারের, আমাদের জীবনগুলোকে কঙ্কালসার করে দেওয়ার দায়ও সরকারের, এবং এই যে একটা লুম্পেন রাজ যে নির্মাণ হয়েছে নৈরাজ্যতার সাথে, তারও দায় কিন্তু সরকারের। দিদি, একটা পুরো প্রজন্মকে শেষ করে দিল এই শাসক দল, এর মধ্যে কলেজের ভর্তি নিয়েও উচ্চবাচ্য নেই। শিক্ষামন্ত্রী কোথায়? আদৌ রাজ্যবাসীর প্রতি দায়িত্ববোধ আছে মমতা সরকারের? শিক্ষামন্ত্রী বলুন, আপনি অন্য যে কোনো মন্ত্রী বলুন না কেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে 294টা সিটে একটাই প্রার্থী, সেটা হলেন তিনি নিজে, সেক্ষেত্রে বাকি জায়গাগুলো যে
একেবারে যে মানে সেই কাগুজে বাঘ বলে না, সেই রকম সেটা যে একেবারেই খাতা কলমে, শিক্ষামন্ত্রী বলুন যাই বলুন, শিক্ষামন্ত্রী একটা ছুটি ঘোষণা করতে গেলেও উনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাহলে পরে এই বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে তার দরকার কি? এটা কোন গণতান্ত্রিক পরিকাঠামোয় রয়েছে? এটা কোথাও নেই। ফেডারেল স্ট্রাকচারে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতা যে যার জায়গাটা সে স্বতন্ত্রভাবে সেইটার প্রপার ইউটিলাইজ করবে। কিন্তু এর মধ্য দিয়েই তো আমাদের এই তৃণমূল সরকার বুঝিয়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জি কার্যত একজন দলের একটি শাসক দলের দলনেত্রী, এবং তিনি দলের নেত্রী হতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সবার, সেই জায়গাটা নেই। এইটা দিয়ে আবার প্রমাণ করে দিচ্ছে যে এই যে আপনি বলছেন না শিক্ষামন্ত্রী কোথায়, কারণ সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী সব। আবার যদি শ্রমমন্ত্রী সেখানেও মুখ্যমন্ত্রী সব, কারামন্ত্রী সেখানেও আপনি, এগুলো কিন্তু অন্য ব্যক্তি রয়েছে কিন্তু উনি কিন্তু সব। তাহলে এই যে মানে এখানে এক কেন্দ্রীকরণ, গণতন্ত্রে তো তা নয়। এটাই তো হলো আপনার কলমে কোথাও গিয়ে ফ্যাসিজমকে বাড়িয়ে তোলে। সেটাই হচ্ছে যে আমি যা বলবো তাই, আমার কথার বাইরে কিছু হবে না। সেই কারণে আপনি বলছেন কলেজের ভর্তি বলুন, কলেজের নির্বাচন বলুন, আমাদের যোগ্যতার নিরিখে কাজ বলুন, না পাওয়া বলুন, সব কিছু তিনি যা বলবেন তাই। না হলে কোনো একটা সুস্থ অভিভাবক বলতে পারেন আমার এই যারা শিক্ষিত তাদেরকে আপনারা চপ বেচুন, চা বেচুন, আপনারা কাশফুলের বালিশ বেচুন, কিন্তু এটা বলার ওনার হিম্মত নেই আমি কর্মসংস্থান করেছি, আপনারা যোগ্যতার নিরিখে কাজ অর্জন করুন, আমরা কিন্তু বুঝে নেব। আমার যদি কাশফুলে বালিশ বানানোর যোগ্যতা হয় ওটাই আমার কাছে অপটিমাম লেভেলের কাজ, কিন্তু আমার যদি পড়ানোর যোগ্যতা থাকে তাহলে কিন্তু টিচিং কিন্তু আমার অপটিমাম লেভেলের কাজ। এই যে একটা কথা ন্যারেটিভ করে না, কোনো কাজই ছোট নয়, কোনো কাজ ছোট বড় আপনারা ঠিক করেন। আপনারা যেটা করছেন সেটা ছোট কাজ শুধু তা নয়, নিম্ন কাজ শুধু তা নোংরা কাজ, সেটা হলো দুর্নীতিকে আপনারা লালন করছেন, দুর্নীতিকে আপনারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছেন। এই ঘৃণ্য ষড়যন্ত্রে আমরা পশ্চিমবঙ্গবাসী পড়ে গেছি দুর্ভাগ্যজনকভাবে, সেখান থেকে আমরা প্রত্যেকেই পরিত্রাণ চাইছি। দিদি একদম আমার শেষ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাকাই হলো না ভারপ্রাপ্ত উপাচার্য সান্ধ্যা দত্তকে, শিক্ষাকে বাঁচিয়ে রাখতে শাসক দলের বিরোধিতা করাই কি কাল হলো তার? কালটা অ্যাকচুয়ালি ম্যাডামের না, এটা হয়তো আপনারা বলছেন অনেক মানে সংবাদ মাধ্যমে আমরা শুনছি, কিন্তু কাল যদি হয়ে থাকে সেটা এখনো পর্যন্ত যারা শির দ্বারা সোজা রেখে সত্যকে অবলম্বন করে সঠিক করে বাঁচতে চাইছে তাদের হচ্ছে কাল। এখানে ব্যক্তি ম্যাডাম এর বিশেষ, উনি যে লেভেলের স্তরের মানুষ, যেরকম উনি সোজা মানে শুধু যে মানসিকভাবে তা না, ওনার দৃঢ়তা তা মানে প্রণম্য, এবং এখন আমাদের সেটা কিন্তু অনুসরণীয়। কারণ উনি এটা বুঝিয়ে দিয়েছেন যে একটা স্বশাসিত ইনস্টিটিউশনকে চালাতে গেলে একজন অভিভাবকের কী ধরনের রোল হওয়া উচিত, সেইটা উনি ঠিকঠাক করেছেন বলে আজকে শাসক তথা সরকারের উনি চক্ষুশূল হয়েছেন। তাতে কিন্তু উনি কতটা ক্ষতিগ্রস্ত বাকি তা আমাদের জানা নেই, কিন্তু আমরা যারা সাধারণ যারা পড়তে যাবে মানে যোগ্যতার নিরিখে যারা একটা জায়গায় পৌঁছতে চাইছে নিজের যোগ্যতার নিরিখে, তাদের ক্ষতি হবে। কারণ তার মতন উপাচার্য যে ইনস্টিটিউশন পাবে সেই ইনস্টিটিউশন ভীষণভাবে উপকৃত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু উনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের মানে যে ওনার সাথে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পরীক্ষা পড়ার প্রেক্ষিতে একটা যে বিবাদ পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেখানে উনি যে অনর মানসিকতা দেখিয়েছিলেন তাতে ম্যাডাম অনেক কিছু শিখিয়ে দিয়েছেন আমাদের মতন সাধারণদের, যে সত্যকে অবলম্বন করে এগিয়ে যেতে হয়।
এটাই সময়ের কথা এবং এটাই শাশ্বত। আমরা কোথাও গিয়ে কম্প্রোমাইজ করছি, আপোষ করছি আত্মস্বার্থের কথা চিন্তা করে, কিন্তু সেটা পথ নয়। সেই জন্য আজকে হয়তো ম্যাডামকে এই শাসকের রোষানলে পড়েছেন বলেই আজকে সিলেকশানে যে বাছাইয়ের ক্ষেত্রে ওনাকে নেওয়া হলো না। এই ক্ষতিটা আমাদের সাধারণকে মনে রাখতে হবে। এটা কিন্তু যতটা না শান্তা ম্যাডামের বিশেষ কিছু মনে হয় না, উনি যে একটা উচ্চতায় বিলং করেন জ্ঞানে এবং বোধে কতটা তারতম্য হবে, কিন্তু যে ইনস্টিটিউশন ওনার মতন উপাচার্য থেকে বঞ্চিত হবেন, কেউ না কেউ তো পেত, তাদের ক্ষতিগ্রস্ত হবে। এবং আমাদের মতন যারা মার্জিনাল ক্যান্ডিডেট, যাদের হাতে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাই বিষয় এবং নিজের মেধা এবং শ্রমের ভিত্তিতে নিজেকে আমরা ডেভেলপ করতে চাই, একটা অপটিমাম লেভেলে পৌঁছতে চাই, তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের ক্ষেত্রে কাল, এটা আমার উপলব্ধি বলে।